হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিএস ফিডিলিটি। ক্র্যাক WBP 2021, যেখানে তোমাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জেনারেল নলেজ করানো হচ্ছে প্রতিদিন বিকেল 5টায় সোম থেকে শুক্র। সেখানে সকলকে তোমাদের স্বাগত। এই প্রশ্নগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে বলে আমি মনে করি। এগুলো তোমাদের কনস্টেবলের এবং এসআইয়ের পরীক্ষার পাশাপাশি অন্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রয়োজনীয় যারা পড়াশোনা করছে তাদের সাথে শেয়ার করবে। এখানে তোমরা ক্লাসের টাইম দেখতে পাচ্ছ, প্রতিদিন যেভাবে ক্লাস হচ্ছে একটু দেখে নিও। প্রথম প্রশ্ন নেওয়া হয়েছে, নিম্নলিখিত কোনটি সার্ক এর অন্তর্ভুক্ত নয়? সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটার সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে। এখানে টোটাল 8টি মেম্বার কান্ট্রি রয়েছে, যারা প্রত্যেকেই ভারতের প্রতিবেশী দেশ। তো বলতে বলা হয়েছে কোনটা নয়, উত্তর হবে মায়ানমার। সার্কের সদস্য দেশগুলি যে 8টি দেশ, সেগুলো প্রত্যেকেই ভারতের প্রতিবেশী দেশ। কিন্তু এরকম করে তোমরা যখন সার্ক, ব্রিক্স আরও অন্যান্য অর্গানাইজেশন সম্পর্কে পড়বে তখন একটু কনফিউশন হওয়ার চান্স থাকে। তাই এখানে একটা শর্ট ট্রিক তোমাদের দেখাবো যে সার্কের মেম্বার কান্ট্রিগুলোকে তোমরা কি করে মনে রাখতে পারো। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে আপনি MBBS, APNI, আপনি MBBS। এটা যদি মনে রাখো তাহলে তোমরা ইজিলি সার্কের মেম্বার কান্ট্রি বা সদস্য কান্ট্রি কোনগুলো, সদস্য দেশ কোনগুলো মনে রাখতে পারবে। দেখো, আপনি A ফর আফগানিস্তান, পিতে পাকিস্তান, নিতে এনতে হচ্ছে APNI, তো এনে হচ্ছে নেপাল, আইতে ইন্ডিয়া। কি হলো? আপনি, APNI আপনি। এবার দেখবে তোমরা MBBS, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। তাহলে কি দাঁড়ালো? আপনি MBBS, আপনি MBBS। যদি এটা তোমরা মনে রাখতে পারো তাহলে সার্কের মেম্বার কান্ট্রি বা সদস্য কান্ট্রি কোনগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। তাহলে এখানে মায়ানমার বাদে, একমাত্র ভারতের প্রতিবেশী দেশ মায়ানমার বাদে প্রত্যেকেই কিন্তু সার্কের অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছ তোমরা প্ল্যানেটে আর্থের ম্যাপে দেখানো হয়েছে যে সার্ক কান্ট্রি কোথায় রয়েছে। তাছাড়াও সার্কের 8টি মেম্বার কান্ট্রি ছাড়াও 10টি অবজারভার কান্ট্রি রয়েছে। অবজারভার রয়েছে 10টি দেশ। তারা কি কি? অস্ট্রেলিয়া, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, ইরান, জাপান, মরিশাস, মায়ানমার, সাউথ কোরিয়া, UK বা ইউনাইটেড কিংডম, US। এগুলো হচ্ছে, এই 10টা হচ্ছে মেম্বার কান্ট্রি। সার্কের হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে। আর এটার গঠন হয়েছিল 1985 সালের 8 ডিসেম্বর। সার্কের পুরো নাম কি মনে রেখো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা কোন দেশের ছিলেন সেটা তোমাদের বলতে হবে। উত্তর হবে তিনি ছিলেন পর্তুগিজ। 1498 সালে তিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছেছিলেন। পরের প্রশ্ন, সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলো ভারতের কোন রাজ্যে রয়েছে? উত্তর হবে মধ্যপ্রদেশে। কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন দেখে নাও, ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে ছিলেন? উত্তর হবে লিউয়েন হক। ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে ছিলেন? লিউয়েন হক। পরের প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল? বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল লর্ড কার্জনের সময়ে। তো এই আইনের দরুন ভারতে 3টি জায়গায়, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এই 3টি জায়গাতে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। আর তোমরা যখন কার্জন সম্পর্কে পড়লে তা কার্জনের কীর্তিগুলো একটু দেখে নাও। মানে কার্জন কিসের জন্য বিখ্যাত আরও? তিনি সেট করেছিলেন ফ্যামাইন কমিশন, অ্যাপয়েন্ট করেছিলেন পুলিশ কমিশন 1902 সালে, ইউনিভার্সিটিস অ্যাক্ট এনেছিলেন, ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট, যেটা এখানেও ছিল প্রশ্নটা, সেটা এনেছিলেন 1904 সালে। ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট এনেছিলেন 1899 সালে। তারপর তিনি পাস করেছিলেন ইন্ডিয়ান কয়েনেজ অ্যান্ড পেপার কারেন্সি অ্যাক্ট 1899 সালে। এবং তিনি ইন্ডিয়ার গোল্ডের
একটা স্ট্যান্ডার্ডও পুট করেছিলেন। আর এটা তো সবাই জানো 1905 সালের 16ই অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকরী করেছিল বা পার্টিশন করেছিল বেঙ্গলের বা বাংলার কে, সেটাও লর্ড কার্জন। এছাড়া uprising of the frontier tribes in 1897 to 98 led him to create the Northwestern Frontier Province in 1901। তো এইগুলো ছিল কার্জনের সময়কালের বিশেষ বিশেষ ঘটনাবলী। প্রশ্ন তোমাদের এখানে ইউনিভার্সিটিজ অ্যাক্ট থেকে এসছে, অন্য কোনো প্রশ্নে বা অন্য কোনো পরীক্ষায় তোমরা হয়তো বা অন্য কোনো পরীক্ষার সেটে তোমরা হয়তো পেতে পারো বা নিজেদের পরীক্ষাতেও পেতে পারো যে অন্য অপশনগুলোর থেকে বা অন্য কোনো ফেমাস ইয়ের থেকে প্রশ্ন আসলো। দেখো SLV এর পুরো নাম কি? অপশন তোমরা দেখতে পাচ্ছ, নিজেরা চেষ্টা করতে পারো। একটু টাইম নিয়ে আমি বলবো কোশ্চেনগুলো তোমরা একটু টাইম নিয়ে আগে ভাববে, নিজেরা না পারলে তারপর আনসার দেখবে, একটু পজ করে কোশ্চেনের আনসারগুলো নিজেরা করার চেষ্টা করতে পারো। SLVর পুরো নাম হলো স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক বলে পরিচিত? উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ, তিনি লোকনায়ক বলে পরিচিত। বালগঙ্গাধর তিলক তো লোকমান্য তিলক নামে পরিচিত, এটা তোমরা জানো। আগের ভিডিওগুলোতে যা পড়েছো একটু রিভিশন করতে থেকো। লাল বাল পাল সম্পর্কে তোমরা আগের ভিডিওতে পড়েছো, কে কিসের জন্য বিখ্যাত বা কি করেছেন, কে কোথাকার, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। দেখো পরের প্রশ্ন, নিচের কোন জোটটি ভুল? এখানে কয়েকটি বইয়ের নাম দেওয়া রয়েছে, এই বইগুলোর মধ্যে কোন জোটটি ভুল তোমাদের বলতে বলা হয়েছে? উত্তর হবে অপশন 2 বীরাঙ্গনা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয়। এবার বাকি যে অপশনগুলো রয়েছে, গড্ডালিকা পরশুরাম, সাম্য অথবা ইকুয়ালিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, আর ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের। বাকি তিনটা অপশন তোমরা মনে রাখতে পারো, কারণ ওই তিনটা অপশন মনে রাখলে তোমরা অন্য কোনো কোয়েশ্চেনে আবার হেল্প পাবে, হয়তো অপশনে এলিমিনেটও করতে পারবে এটা মনে রেখে। পরের প্রশ্ন, রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বুঝবার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন, এন্ডোস্কোপ করতে দেওয়া হয় ডাক্তারদের দ্বারা পেটের কোনো সমস্যা বা পাকস্থলীর সমস্যা নির্ধারণ করার জন্য, তো সেটা কোন সূত্রের ওপর কাজ করে? উত্তর হবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। পরের প্রশ্ন দেখো, তথ্যের অধিকার বা দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কবে চালু করা হয়েছিল? উত্তর হবে 2005 সালে। 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু করা হয়েছিল। এই আইনে কি বলা হয়েছে? ভারত সরকার কোনো সার্বজনিক কর্তৃপক্ষের কার্যপ্রণালীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নীত করার জন্য সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন তথ্যকে নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য এই আইনটি এনেছিল, এই আইনটি প্রণয়ন করেছিল। কবে? 2005 সালে। পরের প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। 1940 সালে মুসলিম লীগ তাদের লাহোর সেশনে পাকিস্তান রেজলিউশন পাশ করিয়েছিল। এটি জিন্নাহর দ্য নেশন থিওরি নামেও পরিচিত, টু নেশনস থিওরি, জিন্নাহর টু নেশন থিওরি নামেও পরিচিত। এটা ড্রাফট বানিয়েছিল কে? সিকান্দার হায়াত খান। এবার পাকিস্তান সম্পর্কে যখন বলছি, প্রশ্ন কিন্তু এখান থেকেও আসে যে এই ধরনের একটা মুসলিম আলাদা করে সেপারেট মুসলিম স্টেট বা রাজ্য হওয়া উচিত, এই কথা কিন্তু 1930 সালেই বলে ফেলেছিল কে? মোহাম্মদ ইকবাল। In 1930, Muhammad Iqbal for the first time suggested that frontier province Sindh, Balochistan and Kashmir be made the Muslim state with the federation. ব্রিটিশদের আয়তায় থেকেই কি করার কথা বলা হয়েছিল? এই সমস্ত জায়গাগুলো নিয়ে একটা আলাদা মুসলিম স্টেট গঠন করার কথা প্রথম কে বলেছিলেন? মোহাম্মদ ইকবাল 1930-এ। আরেকটা কোশ্চেন তোমাদের হতে পারে, পাকিস্তান ওয়ার্ডটা কে এনেছে? চৌধুরী রহমত আলী, তিনি এনেছিলেন এই টার্মটা পাকিস্তান। পাকিস্তান টার্মটা কয়েন কে করেছে বা উদ্ভাবন কে করেছে এই ওয়ার্ডটা? চৌধুরী রহমত আলী। তিনটে পয়েন্টই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ক্রিপস মিশন প্রস্তাব বা ক্রিপস মিশন একটি ফেল করা ব্যাংকের চেকের ওপর আগামী দিনে ফেল করে যাওয়া ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো, বা একটা পোস্ট ডেটেড চেক ইন এ ক্র্যাশিং ব্যাংক। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন মহাত্মা গান্ধী।
1942 সালে ক্রিপস মিশন এসেছিল, ভারতে পাঠানো হয়েছিল। এটার মূল উদ্দেশ্য ছিল অ্যান ইন্ডিয়ান ইউনিয়ন উইথ দ্য ডমিনিয়ন স্ট্যাটাস উড বি সেট আপ। এটাতে বলা হচ্ছিল যে একটা ডমিনিয়ন স্ট্যাটাস দিয়ে ইন্ডিয়ান স্টেট বা ইন্ডিয়াকে ব্রিটিশদের ডমিনিয়ন হিসেবে রাখা হবে। তো এটাকে গান্ধীজি বলেছিলেন পোস্ট ডেটেড চেক ইন এ ক্র্যাশিং ব্যাংক, বা ফেল করে যাওয়া ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো। পরের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। এই বক্তব্য কে করেছিলেন? কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে বলে, কংগ্রেস এরকম সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধিত্ব করে, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসের গঠনকালে তিনি ছিলেন, লর্ড ডাফরিনই ছিলেন। আর লর্ড ডাফরিনের সময় থার্ড বার্মিস ওয়ার হয়েছিল, যেটা 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কখন? 1885 সালে। আর তার ডিউরেশন কি ছিল ভারতে? তার ডিউরেশন ছিল 1884 থেকে 1888 পর্যন্ত। পরের প্রশ্ন, দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের ব্যবহার করা মাজন কি প্রকৃতির? আমরা যে টুথপেস্ট বা মাজন ব্যবহার করি সেটা কি প্রকৃতির বলতে বলা হয়েছে? অ্যাসিডিক নাকি নিউট্রাল, না বেসিক, না কোরোসিভ? মানে দেখো, আমরা যখন নর্মালি এটা আমরা জানি যে দাঁত টক হয়ে যায় বলি, এই কথাটা অ্যাসিড হয়ে যায়, সেটাই হয়। আসলে খাবার যদি মুখে থাকে, ব্যাকটেরিয়া ক্রিয়া করে খাবার থেকে অ্যাসিড তৈরি করে, তাই জন্য সেই অ্যাসিডে আমাদের দাঁত ক্ষয়ে যাওয়ার ভয় থাকে। তাই আমরা কি ইউজ করি? টুথপেস্ট ইউজ করি। আর টুথপেস্টে অ্যাসিডের উল্টো, অর্থাৎ ক্ষার জাতীয় পদার্থ থাকে। তাই এটার কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হয়ে যাবে ক্ষারীয় বা বেসিক। পিএইচ ভ্যালুর কথা সবাই জেনেছো বা শুনেছো হয়তো, যে পিএইচ, স্মল পি ক্যাপিটাল এইচ, পিএইচ ভ্যালু যদি 7-এর থেকে কম হয় তাহলে কোনো একটি দ্রবণ অ্যাসিডিক, আর যদি 7-এর থেকে বেশি হয় তাহলে ওটা বেসিক বা ক্ষারীয়। উত্তর গোলার্ধের জন্য সঠিক জোরগুলি শনাক্ত করতে বলা হয়েছে। তোমরা যা দেখতে পাচ্ছ, মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর, তারপর 3 নম্বর দেখো কর্কট সংক্রান্তি 21শে জুন। পরপর বললাম কারণ সংক্রান্তিগুলো মনে রাখতে তোমাদের সুবিধা হবে। জলবিষুব 23শে সেপ্টেম্বর, মহাবিষুব 21শে মার্চ। এখানে বলতে বলা হয়েছে যে সঠিক জোর কোনটি, কিন্তু উত্তর হবে সবকটিই ঠিক আছে। এখানে দেওয়া প্রত্যেকটি অপশনই কি ঠিক আছে। মকর সংক্রান্তি উত্তর গোলার্ধের জন্য এমন একটা দিন, যেই দিন কি হয়, দিন সবচেয়ে ছোট, রাত সবচেয়ে বড়। এই মকর সংক্রান্তি পেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে কি হতে থাকে? দিন বড় হতে থাকে আর রাত ছোট হতে থাকে, বা দিন বড় হতে শুরু করে, এটা হচ্ছে ব্যাপার। আর কর্কট সংক্রান্তি ঠিক তার উল্টো। বিষুব কথার অর্থ তোমরা জানো, বিষুব কথার অর্থ হচ্ছে সমান। এই দুটো দিন 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ, এই দুটো দিনে কি হয়? দিন রাত সবই সমান হয়। পরের প্রশ্ন দেখে নাও, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছেন? উত্তর হবে ল্যান্ডস্টেইনার। রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন ল্যান্ডস্টেইনার। 1900 সালে তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন, সেজন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন 1930 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয়? উত্তর হবে পার্নিসিয়াস অ্যানিমিয়া। রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন B12 এর অভাবে। ভিটামিন বি কমপ্লেক্সের এক একটার এক এক রকম ফাংশন রয়েছে, রাসায়নিক নাম সেগুলোও তোমাদের জানা উচিত। B12 তো বললাম। সায়ানোকোবালামিন এর রাসায়নিক নাম, এর অভাবে হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। B1 এর রাসায়নিক নাম থাইমিন, এর অভাবে হয় বেরিবেরি। B2 এটার রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, এর অভাবে হয় স্টোমাটাইটিস বা মুখে ঘা, আর গ্লসাইটিস বা গলায় ঘা। B3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবে হয় পেলেগ্রা। B4 রাসায়নিক নাম কোলিন। B5 রাসায়নিক নাম প্যান্টাথেনিক অ্যাসিড। B6 রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন H এর রাসায়নিক নাম বায়োটিন। তো এই কয়েকটা ভিটামিন তোমরা মনে রেখো। আর ভিটামিন বি বা বি এর কমপ্লেক্স এখানে তোমরা দেখলে ভিটামিন এ, ভিটামিন ডি, ই, কে, বাকি যে ভিটামিনগুলো রয়েছে সেগুলোরও রাসায়নিক নাম প্লাস ওইগুলোর জন্য বা ওইগুলোর অভাবে কি রোগ হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। পরের প্রশ্ন, 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী
গ্যাসটির নাম কি? গ্যাসটির নাম MIC। MICর পুরো নাম কি সেটাও কিন্তু জিজ্ঞেস করা হয়। সেটা যদি বলা হয় যে MICর পুরো নাম কি, তাহলে সেটার পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। পরের এবং শেষ প্রশ্ন আজকের জন্য, যে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যুবশ্রী ও কন্যাশ্রী প্রকল্প কবে চালু করা হয়েছিল? যুবশ্রী আর কন্যাশ্রী প্রকল্পের সম্পর্কে কম বেশি সবাই জানি। তো এই প্রকল্পটা শুরু করা হয়েছিল কোন ডেটে? আনসার তোমরা করো, কমেন্ট বক্সে আনসার করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে আমরা সাহস পাই আরও চেষ্টা করার তোমাদের জন্য। থ্যাংক ইউ, কারণ তোমরাই সব, তোমরা যদি না চেষ্টা করো আমরা করতে পারবো না।